নমস্কার। গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী শিশির বিশ্বাসের লেখা শিমুলতলার সেই কাণ্ড। গল্পটি নেওয়া হয়েছে 2018 জুলাইয়ের শুকতারার 6ষ্ঠ সংখ্যার থেকে। শুরু করছি আজকের গল্প শিমুলতলার সেই কাণ্ড। দিন কয়েকের জন্য বাড়ির সবাই সেবার শিমুলতলায় বেড়াতে গিয়েছিলাম। বড় এক অসুখ থেকে উঠে বাবার স্বাস্থ্য উদ্ধারের ব্যাপারটাও ছিল। ভাড়া নেওয়া হয়েছিল গোটা একটা বাড়ি। শিমুলতলা এমনিতেই কিছুটা নিরিবিলি, লোকজন কম, সব মিলিয়ে বেশ একটা গা ছমছমে পরিবেশ। স্টেশনের কাছে বাস স্ট্যান্ড আর বাজার পার হলেই প্রায় শুনশান। তারই মাঝে এদিক ওদিক ছড়িয়ে অনেকটা জায়গা নিয়ে এক একটা পুরনো দিনের পাকা বাড়ি। কোনোটার ছাদের টঙে বিবর্ণ কোমর ভাঙা পড়ি, কোনোটার মস্ত ফটক হাট করে খোলা, যেন হাত ছানি দিয়ে ডাকছে। জনমানবহীন সেই সব বাড়ির দিকে তাকালেই মনে হয় যেন এক একটা সব হানা বাড়ি। তার কতক প্রায় খণ্ডহর। পাঁচিল ঘেরা বাড়ির সামনে ভেঙে পড়া সদর ফটক, শুকনো ঝরা পাতার স্তূপ, জনমানুষের চিহ্ন মাত্র নেই। সব মিলিয়ে বেশ একটা ভূতের আবাস। এ তো তবু বাজারের আশেপাশে। এরপর খানিক এগোলেই মাইলের পর মাইল শুধু ফাঁকা মাঠ আর চাষের ক্ষেত, উঁচু নিচু ঢেউ খেলানো লাল মাটির প্রান্তর, আর তার ফাঁকে ফাঁকে কিছু সবুজের ছোঁয়া। আমরা অবশ্য বাজারের কাছেই বাড়ি নিয়েছিলাম। পুরনো দিনের মস্ত পাকা বাড়ি, উপর নিচ মিলিয়ে গোটা 8 ঘর। কিছু আসবাবপত্র রয়েছে ঠিকই, কিন্তু ঝুল আর ধুলোয় বোঝাই। কোনো গতিকে গোটা 4 ঘর সাফা করে নেওয়া হয়েছিল। পাঁচিল ঘেরা অত বড় বাড়ির ওই অবস্থা, চারপাশে জংলা, আধভাঙা ফটক, সব মিলিয়ে এটারও প্রায় ওই হানাবাড়ির মতোই অবস্থা। দেখে যে বেশ দমে গিয়েছিলাম তা বলাই বাহুল্য। বেশি ঘাবড়ে গিয়েছিল ছোটকা, বাবার দুঃসম্পর্কের ভাই। বয়সে কিছু বড় হলেও প্রায় বন্ধুর মতোই। প্রয়োজনের তাগিদে বাজারের দিক ছাড়া ঘর থেকে প্রায় বের হই না কেউ। সেও যে খুব শান্তিতে এমন নয়। বাড়ির হাতায় ঝাঁকড়া এক বেলগাছ। সেদিন নির্জন দুপুরে জানলা দিয়ে সেই বেলগাছের দিকেই তাকিয়ে আছি। ছোটকা ভয় ভয় ব্যক্ত করল, বাড়িটা ভালো নয় রে ফুচে, তার উপর এত বড় বেল। ছোটকা তার কথা শেষ করতে পারেনি। তার আগেই নিস্তব্ধ দুপুরে পিলে চমকে দিয়ে খটাস করে আওয়াজ। বাপরে বলে লাফিয়ে দুজনে বিছানার কম্বলের তলায়। মুখে সারা দুপুর আর টু শব্দটি নেই। রাতে সেই কথা মাকে ব্যক্ত করতেই তিনি তো হেসেই খুন। কি যে বলিস না তোরা, তার ঠিক নেই। সে তো বেল পড়ার শব্দ। বাঞ্ছা গিয়ে কুড়িয়ে আনলো। তোরা ঘুমাচ্ছিস দেখেই ওকে বললাম বাড়ি নিয়ে যেতে। ছোটকা অবশ্য মায়ের সেই কথায় একেবারেই গুরুত্ব দেয়নি। আসলে বাঞ্ছাও তার সন্দেহের বাইরে নয়। বাঞ্ছা লোকটা স্থানীয়, দিনভর 5 ফরমাস খাটার জন্য বাড়ির কেয়ারটেকার বহাল করা গেছে। সকালে আসে আর সন্ধ্যের আগেই চলে যায়। রোগা শিরিঙ্গে চেহারা, ক্ষণক্ষণে গলার স্বর। এমন মানুষ যে ছোটকার সন্দেহের বাইরে থাকবে না তা বলাই বাহুল্য। মায়ের কথায় ছোটকা আঁতকে উঠে বলল, ভাগ্যিস বৌদি তুমি আবার ওটা খাওনি। মা তখন রান্নাঘরে ব্যস্ত, তাই কোনো প্রশ্ন করেনি, বরং আমি প্রশ্ন করলাম, কেন, খেলে কি হতো? শুনে ছোটকা প্রায় খেকিয়ে উঠল, কি হতো? হতভাগা কথাকার, কদিন ধরে দেখছিস, এখনো টের পাসনি? শুনে প্রায় বুক কেঁপে উঠল। সন্ধে রাত হলেও চারপাশ প্রায় নিঝুম, তাই আর প্রশ্ন করিনি। এই হলো ছোটকা সেদিন লাট্টু পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ মত বদলে ফেলল। কদিন
কেউ ঘর থেকেই বেরোয়নি। মাই বাঞ্ছাকে বলেছিল, একদিন চল তো সবাই লাট্টু পাহাড়ের থেকে বেরিয়ে আসি। লাট্টু পাহাড় কাছেই, তাই শীতের বিকেল পায়ে হেঁটেই যাওয়া ঠিক হয়েছিল। বাঞ্ছাই নিয়ে যাবে, কিন্তু নির্দিষ্ট দিনে হঠাৎ বাতের ব্যথায় কাহিল হয়ে মা আর যেতে রাজি হলেন না। অগত্যা বাবাও গেল না। বাঞ্ছার সঙ্গে এই বিকেলে লাট্টু পাহাড়ে বেড়াতে যেতে যথেষ্টই আপত্তি ছিল আমাদের। ভেবেছিলাম বেড়াবার ব্যাপারটা হয়তো বাতিল হয়ে যাবে, কিন্তু কেচিয়ে দিলেন বাবা। বললেন, আমরা যাচ্ছি না তো কি হয়েছে, তোরা ছেলে মানুষ, দুজন ঘুরে আয় যা। অগত্যা যেতেই হলো। শীতের বিকেলে চমৎকার প্রাকৃতিক পরিবেশ, লাল মাটির বুক চিরে ঢেউ খেলানো উঁচু নিচু পায়ে চলার পথ, কোথাও গাছপালার জটলা, খেজুর গাছে রসের হাঁড়ি ঝুলছে। এক গাছি কাঁধের বাঁকে রসের হাঁড়ি নিয়ে আসছিল। বাঞ্ছা বলতেই বাঁক নামিয়ে রস খাইয়ে দিল, কেমন একটা ঝাঁঝালো মতন। সেই কথা বলতেই লোকটা দাম নিতেও রাজি হলো না। নিজেই জানালো যে দিনের রস তেমন ভালো হয় না, একদিন সকালে বাড়িতে গিয়ে রাতের রস খাইয়ে দাম নিয়ে আসবে। দুজনের মনের অবস্থা পাল্টাতে দেরি হয়নি। এরপর লাট্টু পাহাড়ের মাথায় চড়ে নামতে নামতে কখন যে সূর্য পশ্চিম আকাশের দিগন্ত ছুঁয়ে ফেলেছে তার হুঁশ নেই। ফের যখন তিনজন পথে নামলাম, পশ্চিম আকাশে লালের ছটায় তখন কালচে রং ধরেছে। নির্জন গা ছমছম পথ। ছোটকা তো বলেই ফেলল, বাঞ্চা, এদিকে উনাদের ব্যাপার স্যাপার নেই তো, মানে ভর সন্ধেবেলায় যা অন্ধকার। শুনে বাঞ্ছা তো হেসেই খুন। কি যে বলেন বাবু, সব এদিকে নাই। তবে কিছু বলতে গিয়েও বাঞ্ছা যেন থেমে গেল হঠাৎ। উৎকণ্ঠায় ছোট কাকা বলল, তবে কি তবে 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 কি ওই বাড়ির বেলগাছে? ছোটকা সেই মুখের দিকে তাকিয়ে বাঞ্ছা তো ফের একচোট হাসি। আরে নাহি রে বাবু, ইধার সব ভূত উত কুছ নাই, তবে শুনিয়েছি ছিপা হুয়া ধন আছে বহুত। ছিপা হুয়া ধন মানে গুপ্তধন? শুনে শুধু ছোটকা নয়, চোখ কপালে পৌঁছে গেল আমারও। আগে হে বাবু, গুপ্তধন বহুত আছে ইধার। इतना इतना पुराना खंडर तो থাকতেই হবে, ইধার हर आदमी জানে। যুক্তি মানতেই হলো। ছোটকা তো লাফিয়ে উঠে বলল, একদম ঠিক বলেছ বাঞ্চা, চারপাশে এত পুরনো দিনের পোড়ো বা। কথা শেষ না করেই থেমে গেল ছোটকা। গলা নামিয়ে বলল, এই আরে ফুচে, আর কতদিন এখানে থাকছি রে আমরা? আরও দিন 15। মনে মনে হিসেব করে বললাম। অযথা 1 সপ্তাহ লস হয়ে গেল রে। আফসোসে মাথা ঝাঁকালো ছোটকা। এরপর ভূত ছেড়ে ছোটকা যে গুপ্তধন নিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এতদিন বেজায় দরকার ছাড়া ঘর ছেড়ে প্রায় বেরই হয়নি কেউ। এবার শুরু হলো দিন রাত্রি টহল, বলা বাহুল্য সঙ্গী আমি। শীতের দিন, মিঠে রোদ্দুরে ঘুরতে কষ্টও নেই। বাঞ্ছাকে অবশ্য জানানো হয়নি, ছোটকাই পই পই করে মানা করে দিয়েছে। গুপ্তধন যদি মিলেই যায়, অযথা ভাগ বাড়ানো বোকামি। যুক্তি মানতেই হয়েছে, কিন্তু দিন কয়েক চারপাশ প্রায় চষে ফেললাম, তেমন লক্ষণও দেখা গেল না। এরপরেই ঘটল সেই ব্যাপারটা। দুপুরে ভুরি ভোজের পর বের হয়েছি। এই কদিনে এক একটি করে পোড়ো বাড়ির চারপাশে সরেজমিনে অনুসন্ধান করে চলেছি। সেদিন যে বাড়িতে হানা দিয়েছি তার চারপাশে ঘন জঙ্গল, পাঁচিলের এক পাশ ভেঙে পড়েছে। বাড়ির মাথায় দুটো সিংহমূর্তিরও সেই দশা, চারিদিকে ঝরা পাতার স্তূপ। দুজন অনেক কসরতে ভাঙা পাঁচিল টপকে সবে ভেতরে ঢুকেছি। ছোটকা আমার হাত টেনে ধরল। ফুচে রে, এই বাড়িটাই
কিন্তু আমাদের যে চান্স নেই মনে হচ্ছে রে। ছোটকার গলায় প্রায় হাহাকার। কারণ বুঝতে সময় লাগলো না। অদূরে গাছপালার জটলার ভিতরে দুজন দেহাতি মানুষ কোদাল হাতে সন্তর্পণে ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে ওরাও কিছু খুঁজে বেড়াচ্ছে। হাঁ করে তাকিয়েছিলাম। ততক্ষণে ছোটকা কিছু সামলে নিয়েছে। গলা নামিয়ে বলল, চল পুচে, দেখে যখন ফেলেছি ছাড়া হবে না, গুপ্তধনের ভাগ কিছু চাই বুঝলি। উত্তরে মাথা নাড়তেই হলো আমাকে। অগত্যা পায়ে পায়ে যথাসম্ভব নিঃশব্দে দুজনে এগিয়ে গেলাম। দেহাতি লোক দুটো তখনও কোদাল হাতে ঘোরাঘুরি করছে। ছোটকার সাহস আছে বটে। ফস করে বলল, এখানে কি খুঁজছেন ভাই? হঠাৎ মানুষের সাড়া পেয়ে গোড়ায় দুজনে বেশ ধর্মড়িয়ে উঠলেও সামলে নিল মুহূর্তেই। একজন দাঁত বের করে বলল, ছুপা হুয়া ধান খোকা বাবু, এসব খণ্ডরের ভিতরে গুপ্তধন থাকে জানেন না, সেই গুপ্তধন খুঁজছে। এমন উত্তর মিলবে আশা করিনি কেউ। হাঁ করে তাকিয়ে আছি। লোকটা বলল, তোরা দের করুন খোকা বাবু, দেখিয়েছেন যখন গুপ্তধনের কুছ ভাগ তো নিয়ে যান। অগত্যা বেজায় আশা নিয়ে দুজন রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। ইতিমধ্যে লোক দুটো অনেক হিসেব করে যথাস্থানে খুঁজে বের করেছে। তারপরে হেক হেক করে কোদাল চালাতে শুরু করল। প্রায় মিনিট 20 একটানা মাটি খোঁড়ার পর একজন নিচু হয়ে দু হাতে কিছু তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সুবিধা করতে পারছিল না, বেজায় ভারী। শেষে হাত লাগালো অন্য লোকটাও। তারপর অনেক মেহনতে তুলে ফেললো সেটা। মাটি মাখা মস্ত এক কালো রঙের কলসি। সারা গায়ে শিকড়ের মতন কিসব যেন ঝুলছে। দুজনের নিঃশ্বাস তখন প্রায় বন্ধ হবার উপক্রম। এত বড় গুপ্তধনের কলসি, গলা শুকিয়ে প্রায় কাঠ হবার জোগাড়। কিন্তু এলেম আছে লোকটার। গলা খাকরি দিয়ে বলল, এ যে অডেল। ছোটকার কথা শেষ হতে পারল না। লোক দুটো দাঁত বের করে খানিক খ্যাক খ্যাক করে হাসল। তারপর বলল, এ খোকা বাবু, বহুত বড়িয়া জঙ্গলি আলু, থোড়া সা লিয়ে যান। গর্তের পাশে রাখা মাটি মাখা মস্ত বস্তুটা ততক্ষণে ভালো করে দেখবার সুযোগ হয়েছে। তো গুপ্তধনের কলসি কোথায়? সত্যি তো মস্ত বড় এক জঙ্গলি মেটে আলু। এরপর মেজাজ আর ঠিক থাকে? বেজার হয়ে ফিরে আসবো, লোক দুটো ছাড়লো না। খানিকটা কেটে জোর করে হাতে ধরিয়ে দিল। গুম হয়ে ফেরার পথ ধরেছি। ছোটকা ভরসা দিয়ে বললে, ঘাবড়াস নি পুচে, বড় কাজে না এমন একটু আধটু হয়েই থাকে, হতাশ হলে চলবে না। আরে সেই রবার্ট বুশের গল্প পড়িস নি? সারাটা পথ ছোটকা আমাকে ভরসা দিয়ে এলেও বাড়িতে ফিরে প্রায় ফিউজ হবার জোগাড়। দুজন তখন ঘরে বসে জিরোচ্ছি। মা এসে বললেন, এই শুনেছিস তোরা, মানিক মানে তোদের মাকু মামা আসছে। এখানে আসার আগে বলে এসেছিলাম, ফোন করেছিল আজ, 2-1 দিনের মধ্যেই এসে পড়বে। মা যতই খুশি হোক, হঠাৎ এই খবরে ছোটকার প্রায় শিরে সংক্রান্তি। আসলে মাকু মামার সঙ্গে ছোটকার একেবারেই বনিবনা নেই, যাকে বলে আদায় কাজকলায় সম্পর্ক। অগত্যা মন মরা ছোটকার আর সারা শব্দ নেই। পরে দুদিন গুপ্তধনের খোঁজে আর বের হওয়া হলো না। মনটা খারাপ হয়ে গেল আমারও। যাই হোক, মাকু মামা কিন্তু হই হই করে এসে পড়লেন যথাসময়ের মধ্যেই। ফন্দিবাজ মাকু মামা প্রথম দিনেই আবিষ্কার করে ফেলল ছোটকার ব্যাপারটা। দুপুরে ভুরিভোজের পর মাকু মামা আমাকে একান্তে ডেকে বললেন, হ্যাঁ রে ফুচে, তোর ছোটু এত গোমরা কেন রে? গোড়ায় অবশ্য ভাঙতে চাইনি ব্যাপারটা, শুধু বললাম, আহা জানো না জানো।
সে জানবো না কেন, কিন্তু তাই বলে তো এমন হবার কথা নয়। এই, ব্যাপার কি বলতো? এরপর আর চেপে রাখা যায় না, এক এক করে ভেঙে বলতেই হলো সব। শুনে মাকু মামা খানিক গুম হয়ে রইলেন। শিকারী বিড়ালের মতন গোপজোড়া শুধু ফুলে ফুলে উঠতে লাগলো, কিছুই বললেন না। দিন কয়েক কেটে গেছে। তারপর মাকু মামার সঙ্গে ঘুরে এসেছি রাজবাড়ি, হলদি ঝর্ণা আর ধরধরা ফলস। এমনকি একদিন লোকাল ট্রেনে ঝাঁঝা পর্যন্ত গেছি। পরের ট্রেনেই ফিরে এসেছি অবশ্য। কিন্তু ট্রেনে বসে দুপাশের চমৎকার দৃশ্য দেখে দারুণ কেটেছে সময়টা। বরং মনটা খারাপ হয়ে গেছে ছোটকার কথা ভেবেই। অনেক বলেও সঙ্গে আসতে রাজি করাতে পারিনি। এই হলো ছোটকার হঠাৎই ভুল বদল। সেদিন দুপুরে বসে আছি, ছোটকা হন্তদন্ত হয়ে ছুটে এলো। ফুচে রে, পেয়ে গেছি। মাকু মামার মুখে না এবার ঝামা ঘষে দেবো। কি এমন ব্যাপার ঘটল? হাঁ করে তাকিয়ে আছি। ছোটকা তখনও কিছু বলে না, আবার সন্তর্পণে ফিরে গিয়ে দরজা বন্ধ করলো। তারপর পকেট থেকে তেল চিটে বিবর্ণ এক কাগজ বের করে সামনে মেলে ধরল। এই দেখ, পেয়েছি আজ। তেল চিটে বিবর্ণ কাগজটা দেখে কেমন একটা সন্দেহ হলো। গতকাল মাকু মামার হাতে এমন একটা কাগজ যেন একবার দেখেছিলাম। কাছে যেতেই ব্যস্ত রয়েছেন বলে ভাগিয়ে দেওয়ায় ভালো করে দেখা হয়নি। মনে হলো ছোটকার হাতে যেন সেই কাগজটাই। ভয়ে ভয়ে বললাম, এটা কিসের কাগজ? চুপ, একদম চেঁচাস নে। ঠোঁটের ওপর আঙুল রেখে ছোটকা নিজেই যেভাবে চেঁচিয়ে উঠল, খোলা জালনার গ্রিলে বসে যে চড়াই দুটি এতক্ষণ আলাপ জমিয়েছিল, মুহূর্তেই ফুরুত। সাবধানে কাগজটার ভাঁজ খুলে ছোটকা এবার মেলে ধরল। ফুচে রে, এটা আজ হঠাৎই খুঁজে পেয়েছি, কি বল দেখি। তেল চিটে বিবর্ণ কাগজটার উপর কালো কালিতে কি সব হিজিবিজি কাটা। ইংরেজি বড় অক্ষরেও কিছু কথা লেখা রয়েছে, কিন্তু এত ছোট যে ম্যাগনিফাইং গ্লাস ছাড়া পড়া মুশকিল। খানিক তাকিয়ে থেকে বললাম, এটা কি? বলেছিলাম না, লেগে থাকলে না কেষ্ট না মিলে যায় না, বুঝলি? বলতে বলতে ছোটকা দু পাটি দাঁতে কান ছাপিয়ে হাসল। আমার কিন্তু কিছুই বোধগম্য হচ্ছিল না। ঢোক গিলে তাকিয়ে আছি। ছোটকা বললে, আরে বুঝতে পারলি না হাঁদারাম, এটা গুপ্তধনের হদিশ, একটু আগে হঠাৎই খুঁজে পেয়েছি। কোথায় পেলে? আরে সে অনেক কথা, ওই যে নিচে কোনার ওই ঘরটা আছে জানিস তো। চাপা গলায় ছোটকা ব্যক্ত করলো। সবসময় তো তালা দেওয়া থাকতো, তা আজ দেখি তালাটা খোলা, তাই ঢুকে বললাম ভেতরে। শুধু মাকড়সার জাল আর ধুলো, তুই হলে তো তক্ষুনি ছুটে বেরিয়ে আসতিস। কিন্তু আমি তো হাল ছাড়ার পাত্র নই। কে না জানে এইসব জায়গাতেই তো গুপ্তধন থাকে। কবেকার পুরনো বাড়ি বল, তাই না দমে খুঁজে বেড়াচ্ছিলাম, আর তাতেই এটা মিলে গেল। খোলা একটা দেরাজে ছোট্ট একটা কৌটোর ভিতর থেকে। এ কেমন ব্রেন বল! কথা শেষ করেই ছোটকার ফের কান ছাপিয়ে হাসি। ছোটকা যাই বলুক, আমার কিন্তু তেমন ভরসা হচ্ছিল না। শুধু বললাম, কিন্তু কাগজে তো শুধুই হিজিবিজি কাটা দেখছি, গুপ্তধনের হদিশ কিভাবে উদ্ধার করবে? ছোটকা অবশ্য দমল না, খানিক থম হয়ে থেকে বলল, তা ঠিক, তবে আমিও সহজে হাল ছাড়ছি না। হাতে এখনো কদিন সময় আছে, তার মধ্যে কিছু একটা করবই। খবরদার, তুই কিন্তু এসব আবার কারো কাছে ফাঁস করে দিসনি। কথা শেষ করেই ছোটকা যেমন এসেছিল তেমনি ছুটতে বেরিয়ে গেল ঘর থেকে। ইদানিং বিকেলে বেড়াতে হলেই মাকু মামাই সঙ্গী। খানিক বাদে তৈরি হয়ে মাকু মামার কাছে এসেছি। মামা বেজার হয়ে বললেন, না রে ফুচে, আজ আর বেড়াতে যাওয়া ক্যান্সেল করে দিয়েছি রে, অন্য কাজ আছে। তুই একাই ঘুরে আয় বরং।
মাকু মামার যে কি কাজ বুঝতে পারলাম পরের দিন। দেখে তো প্রায় থ হবার জোগাড়। এ কি কাণ্ড! মাকু মামা আর ছোটকা দুজনে সেই ছোট্ট কাগজটা মেলে টেবিলে হুমড়ি খেয়ে পড়েছে। দুপুরে খাবার সময় ছাড়া ছোটকা মাকু মামার ঘর থেকে আর বেরই হলো না। এক ফাঁকে ছোটকাকে একা পেয়ে প্রায় হামলে পড়লাম। কি হলো ছোটকা, মাকু মামার সঙ্গে এত খাতির হঠাৎ? আরে তোরা ছেলে মানুষ, ওসব বুঝবি না। ছোট কাকা নাক কুঁচকে বলল, এসব অনেক বড় কাজ বুঝলি, গুপ্তধনের রহস্য একাই সমাধানের চেষ্টা করেছিলাম। তা মাকু মামাও দেখলাম খুব উৎসাহ, তাই দলে নিয়েছি। সঙ্গে দুজন থাকলে অনেক সুবিধে বুঝলি। ছোট কাকার সেই কথায় শরীর পায়ে যেন জ্বলে গেল, কিন্তু হজম করতেই হলো। পরের দিন দুপুরে একাই বসে আছি, ছোটকার আবির্ভাব। এসেই বলল, ফুচে রে, মার দিয়া কেল্লা, রহস্যের সমাধান করে ফেলেছি। মাকু মামার ব্রেন কিন্তু বেজায় সাফ রে, ভাগ্যিস সঙ্গে নিয়েছিলাম। সেদিন যে বাড়িতে বেইজ্জত হয়েছিলাম, আরে সেই যে সিংহবাড়ি রে, ছাতের উপরে দুটো আধ ভাঙা সিংহ, গুপ্তধন সেই বাড়িতেই। ভেবেছিলাম আজ অভিযানে বের হবো, তা মাকু মামা কি এক জরুরি কাজে বের হয়ে গেল, তাই তোর কপালেই শিখেছিল। চল বেরিয়ে পড়ি, সংকেত উদ্ধার করতে হবে, সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে, এরপর আর দেরি করার মানেই হয় না। চল বেরিয়ে পড়ি। ছোটকার উপরে গত দুদিনে অনেক রাগ হলেও গুপ্তধনের হাতছানিতে সব মুহূর্তে জল হয়ে গেল। চোখ কপালে তুলে বললাম, এখনই বের হব? আলবাত, এসব ব্যাপারে একদম দেরি করতে নেই। কখন কার নজর পড়ে যায় ঠিক আছে। তারপর গুপ্তধন রয়েছে ওই বাড়ির পিছন দিকে, ঘোরানো সিঁড়িটা, ওটার হাত কয়েক দূরে মাটির তলায়। মাটির তলায় গুপ্তধন, কিন্তু অনেক খুঁজেও বাড়িতে কোদাল বা শাবল কিছুই পাওয়া গেল না। অগত্যা ধরতে হলো সেই বাঞ্ছাকে। পরামর্শটা আমারই। ছোটকা গাইগুই করছিল, বাঞ্ছার হেল্প নেওয়া মানেই তো বাড়তি ঝামেলা, গুপ্তধনের একটা ভাগ দিতে হবে ওকে। কিন্তু আপত্তি করলেও খানিক ভেবে ছোটকা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। সেদিন সামান্য মেটে আলু তুলতেই দেহাতি লোক দুজন প্রায় গলদঘর্ম। যা শক্ত মাটি, বাঞ্ছা থাকলে সুবিধাই হবে বরং। বাঞ্ছাকে অবশ্য গুপ্তধনের কথা বলিনি। দেহাতি সাদাসিধে মানুষ, বাঞ্ছাও প্রশ্ন করেনি, রাজি হয়ে গেছে। কিন্তু তৈরি হয়ে বেড়াতে যাব, মা হঠাৎ বাঞ্ছাকে কি দরকারে বাজারের দিকে পাঠালেন। আমরা অবশ্য অপেক্ষা করিনি, সঠিক জায়গাটা খুঁজে বের করাই আসল কাজ। অগত্যা বাঞ্ছাকে বাড়ির হদিশ বোঝাচ্ছি, দেখি সে ভালোই চেনে বাড়িটা। অল্প শুনেই মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ খোকা বাবু, ওহি সিংহা বাড়ি তো, আপনারা চালিয়ে যান, আমি থোড়াসা বাদে আসতেছি। কি কাণ্ড, কি কাণ্ড! পাঁচিলে ঘেরা বাড়িটায় সবে পা দিয়েছি, চোখে পড়ল আগের দিনে সেই লোক দুটো। সেদিনের মতোই হাতে কোদাল আর শাবল নিয়ে ঘোরাঘুরি করছে। আমরা কিছু বলবার আগেই তারা আমাদের দেখে হৈ হৈ করে উঠল, আরে খোকা বাবু রাজে, ফের গুপ্তধন খুঁজতে এসেছেন? দাঁত বের করে লোক দুটো যেভাবে হেসে উঠল, মুখে উত্তর জোগালো না, হাঁ করে তাকিয়ে আছে। ছোটকা কানে কানে বলল, বুঝলি ফুচে, যা দেখছি এদের এড়িয়ে আজ আর গুপ্তধন খোঁজার উপায় নেই। ওদিকে বাঞ্ছা কখন এসে পৌঁছাবে ঠিক নেই। লোক দুটোকে কাজেই লাগানো যাক, বরং কিছু ভাগ দিলেই চলবে। যুক্তি মন্দ নয়। আমি সামান্য মাথা নাড়তেই ছোটকা বলল, একদম ঠিক বলেছ ভাই, গুপ্তধনের হদিশ শেষ পর্যন্ত কিন্তু খুঁজে বের করেছি আমরাই। কোথায় গো খোকা বাবু, কোথায়? একসাথে চেঁচিয়ে উঠল দুজনে। নাকের উপর ঝাঁটার মতন গোঁফ দুটো ফুলে উঠতে লাগলো। হিসেব করাই ছিল ছোটকার। বাড়ির পিছনে সরু সিঁড়ির পূব দিকে হাত কয়েক দূরে পোতা রয়েছে গুপ্তধন। সঙ্গে ফিতে নিয়ে আসা হয়েছে। ছোটকা সেই ফিতে দিয়ে মেপে খানিকটা জায়গায় দাগ কেটে ফেলল। লোক দুটো হাঁ করে দেখছিল।
ছোটকা দাগ কেটে দেখিয়ে দিতেই দুজন তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করে দিল। দেখতে দেখতে খুঁড়ে ফেললো পুরো জায়গাটাই, মাটি তুলে গভীর করতে লাগলো। আমরা তো হা করে অপেক্ষা করছি। হঠাৎই একজনের কোদালের ফলাতে ঠং করে কিছুতে ঠিকরে উঠল। ছোটকা তো সেই শব্দে প্রায় লাফিয়ে উঠল। ওই ওই যে ওই যে আওয়াজ এসছে। উৎসাহিত হয়ে উঠল লোক দুজনও। পরস্পরের মুখের দিকে অল্প চোখ বুলিয়ে নিয়েই বিপুল উদ্যমে কোদাল চালাতে লাগলো। কিন্তু হায়, গুপ্তধন কোথায়? খানিক বাদেই উঠে এলো এক ভাঙা লোহার কড়াই। হতবুদ্ধির মতন হাঁ করে তাকিয়ে আছি। বেজায় বেজার হয়ে লোক দুটো খেকিয়ে উঠল। ভাগেন তো খোকা বাবুরা, বেকার টাইম বরবাদ করলেন, ভাগেন জলদি यहाँ से। এরপর কথা বলার সত্যিই মুখ নেই। থম হয়ে ছোটকা তো প্রায় ঘামতে শুরু করেছে। এমন হবে ভাবতেই পারিনি। এই যখন অবস্থা, হঠাৎ একটা ব্যাপার ঘটল। বাঞ্ছাকে সেই যে বলে আসা হয়েছিল, তারপর প্রায় ভুলেই গিয়েছিলাম তার কথা। হঠাৎ পায়ের শব্দে পিছনে তাকিয়ে দেখি বাঞ্ছা চলে এসেছে ইতিমধ্যে। হাতে শাবল নিয়ে খড়খড়ে চোখে তাকিয়ে আছে কোদাল হাতের লোক দুটোর দিকে। বাঞ্ছার সেই চোখের দিকে তাকিয়ে সামান্য থতমত খেয়ে ছোটকা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বাঞ্ছা কড়া গলায় লোক দুটোর উদ্দেশ্যে হেঁকে উঠল। अरे तुम दोनों बदमाश बिरजू और रफीक है ना, खिदिरपुर में रहे। বাঞ্ছার সেই কথায় লোক দুটো প্রায় ছিটকে উঠল। তারপর কোদাল ফেলে এক ছুটে ভাঙা পাঁচিল টপকে উধাও। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। বাঞ্ছা কাছে এসে পরিষ্কার বাংলায় বলল, লোক দুটো এখানে কি করছিল বলো দেখি? গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিল নাকি? সে কথায় উত্তর দেব কি? বাঞ্ছার মুখে অমন পরিষ্কার বাংলা শোনার পরে দুজনের তো মুখে কুলুপ। কথা বের হতে সময় লাগলো। সব শুনে বাঞ্ছা এবার পকেট থেকে একটা ঝাঁ চকচকে মোবাইল বার করে চোস্ত হিন্দিতে কিছু নির্দেশ দিলেন। তারপর বললেন, থানা থেকে এক্ষুনি পুলিশ এসে পড়বে। মাস দেড়েক ধরে পুলিশ দপ্তর সমানে যা খুঁজে বেড়াচ্ছে মনে হচ্ছে এবার পাওয়া যাবে। সিআইডি অফিসার বাঞ্ছা ওরফে বাদশা বন্দ্যোপাধ্যায় এরপর আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। অগত্যা উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। এমনকি মা যখন বাঞ্ছা ফিরছে না কেন বলে গজগজ করছিলেন, তখনও বলতে পারিনি। তবে বেশি দেরি করতে হয়নি। রাত কিছু বাড়তেই বাঞ্ছা ওরফে বাদশা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে এলেন, কোট প্যান্ট পরা, মানুষটিকে তো মা দেখে চিনতেই পারেননি। সেজন্য উনি অবশ্য অপেক্ষা করেননি। নিজের পরিচয় দিয়ে আমাদের দুজনের গুণকীর্তন করলেন অনেকটা সময়। মাস কয়েক আগে কলকাতায় এক ব্যাংক ডাকাতির সম্পূর্ণ কিনারা আজ নাকি আমাদের দৌলতেই করা গেছে। দলের গোদা ধরা পড়েছিল আগেই, কিন্তু ডাকাতি করা কেজি কয়েক সোনার বাটের হদিশ কিছুতেই তারা পেট থেকে বার করতে পারছিল না। যেটুকু জানা গিয়েছিল যে এই শিমুলতলাতেই কোথাও রাখা আছে সেগুলো। সেই থেকেই শিমুলতলায় সিআইডির টহল। এদিকে সর্দার সহ কয়েকজন ধরা পড়েও দলের দুজন বিরজু আর রফিক তখনও বাইরে। ওই সিংহবাড়িতেই যে লুটের মাল রাখা আছে জানা ছিল তাদের, তবে সঠিক জায়গার হদিশ না থাকায় দুজন ঘাঁটি ঘেরেছিল শিমুলতলায়। সুযোগ পেলেই এসে খোঁড়াখুড়ি করে বেড়াতো। সিআইডি অফিসার বাদশা বন্দ্যোপাধ্যায় ওদের আগে না দেখলেও ভবানী ভবনের ফাইলে ছবি দেখা ছিল, তাই চিনতে ভুল হয়নি। আর হঠাৎ তার মুখে নিজের নাম ঠিকানা শুনে সন্দেহ হয়েছিল ওদেরও। বেজায় ঘাবড়ে গিয়ে ছুটে পালিয়েছিল তৎক্ষণাৎ। তারপর পথে কোনো চলতি ট্রাক ধরে সোজা জাসিডি। মতলব ছিল ট্রেন ধরে গা ঢাকা দেবে অন্য কোথাও, তবে দুজনের সেই মতলব খাটেনি। ব্যাপারটা অনুমান করে শুধু শিমুলতলা নয়, সাদা পোশাকের পুলিশও মোতায়েন ছিল কাছের অন্য দুই স্টেশনে, ঝাঁঝা আর জাসিডিতেও। আর সেখানেই ধরা পড়ে গেছে। কলকাতায় ফেরার আগের দিন থানায় এক অনুষ্ঠানে আমাদের সবার নেমন্তন্ন।
মধ্যে সেই বাড়িতে ব্যাপক খোঁড়াখুড়ি করে চুরির মাল উদ্ধার হয়েছে। শুধু পেট পুজো নয়, কলকাতায় রিপোর্টও গেছে, পরে নগদ টাকা পুরস্কার মিলবে। আমরা দুজনে তো আহ্লাদে আটখানা, শুধু গুম হয়ে রইলেন মাকু মামা। থানায় খ্যাটনের নেমন্তন্ন পেয়েও যাননি। আসলে আমার কাছে ওই যে বুনোলের সেই গল্প, সেটা শুনে ফন্দিবাজ মাকু মামার মতলব ফাঁদতে সময় লাগেনি। পুরানো একটা কাগজ জোগাড় করে গুপ্তধনের নকশাটা তারই তৈরি। ছোটকাকে হেনস্থা করবার মতলব, কিন্তু সেটা যে এমন বুমেরাং হয়ে যাবে তা ভাবতে পারেননি। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী শিশির বিশ্বাসের লেখা শিমুলতলার সেই কাণ্ড। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করবেন এবং কমেন্টে আমাদেরকে জানাবেন। এই ধরনের আরও অন্যান্য গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। আরও গল্প শুনুন, আরও গল্প পড়ুন, আর ভালো থাকুন।